এই এপিসোডে থাকছে ইতালির গ্রাম আর ছোট শহরের ভেতর দিয়ে বাসে ভেনিস যাত্রা। ক্যাসেল সাফ্রেস্কো এবং বাসে দুপাশের দৃশ্য উপভোগ করতে করতে ভেনিসের দিকে ছুটে চলে। বর্গামো, ভেরোনা এবং লেক গার্দাকে পাশে রেখে সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে চলে গেছে 6 লেন দুর্দান্ত হাইওয়ে। আর সেই হাইওয়ে দিয়ে ছুটে চলা ভেনিসের উদ্দেশ্যে। মিলানকে বিদায় জানিয়ে এবার শুরু হলো নতুন গন্তব্য, নতুন দ্রষ্টব্যের শুভ সূচনা। দেখা যাক কিভাবে ঘুরতে পারি ভেনিস। ঘড়িতে এখন 8:30 বাজে। চলেছি লাম্পুগনানো বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে হাঁটতে মিলানকে বিদায় জানিয়ে। চলে এসেছি সাফ্রেস্কো ক্যাসেল, অর্থাৎ সাফ্রোজা ফ্যামিলি যারা রেনেসিয়েন্সের সময় মিলানকে রুল করেছিল তাদের ক্যাসেল। এর ভেতরটা দা ভিঞ্চির কিছু কিছু কাজ আছে, অনেক মিউজিয়ামও আছে দুটো তিন। তার মধ্যে মাইকেল অ্যাঞ্জেলোর একটা আনফিনিশ কাজ, বেলিনি ও আরও দু একজনের কাজ আছে। তবে এর মিউজিয়াম পিনাকোলা ডি ভেরার দরের নয় এবং অনেক সময়ও লাগে দেখতে। ভেতরটা বিশাল, তাই বাইরে থেকেই এই যাত্রা দেখে নিচ্ছি। সাফ্রোজা, জানি না উচ্চারণ ঠিক হচ্ছে কিনা, ক্যাস্টেলো সাফ্রোজা, ব্রাউন কালার। যেমন দুয়োমো মিলানের একটা সিম্বল, সেরকম এই সাফ্রোজাও মিলানের একটা সিম্বল। এদের আমলেই লিওনার্দো দা ভিঞ্চির দ্য লাস্ট সাপার, তারপরে দুয়োমো, এই সমস্ত তৈরি হচ্ছে। এখানে দেখুন আমাদের মতোই ট্রামলাইন। এইখানে যেটা রয়েছে এই মূর্তিটা হচ্ছে গ্যারিবল্ডি। গ্যারিবল্ডি হচ্ছে ইটালির হিরো, ইটালির ইউনিফিকেশনের একমাত্র আইকনিক ব্যক্তিত্ব। আর এই ক্যাসেলের সামনে যে আফ্রিকান ইমিগ্রেন্টদের দেখতে পাচ্ছেন, এরা বেসিক্যালি ইম্পোস্টার। এরা ফ্রি বলে আপনার হাতে একটা মালা টাইপের, পুঁথির মালা টাইপের পরিয়ে দেবে এবং তারপরে এরা আপনার কাছ থেকে এক্সরবিটেন্ট দাম আদায় করবে। বিওয়্যার অফ দেম। গ্যারিবল্ডি নিসে, বর্তমানে ফ্রান্সে, অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করেন এবং খুব ছোট বয়সেই তিনি অস্ট্রিয়ার বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন, কিন্তু সে সংগ্রাম ব্যর্থ হয়। পরবর্তীকালে তিনি চলে যান সাউথ আমেরিকায় এবং নিজের দক্ষতায় সেখানে আর্মি জেনারেল হয়েছে। এই গাড়িটা দেখুন, সেই কিউট গাড়ি, ছোট্ট রাস্তার পাশে রয়েছে, ভীষণ সুন্দর গাড়ি দেখতে। মাত্র দুজন বসতে পারে যেটা। এটা ইলেকট্রিক কার। আর এইদিকে যাচ্ছে টুরিস্টরা। আমি হাঁটতে হাঁটতে চলেছি। এই আরেকটা ছোট্ট গাড়ি, 2 সিটার গাড়ি, পার্ক করতে সুবিধে, এর দামও হয়তো কম, প্লাস ইলেকট্রিক গাড়ি। পাশে মডার্ন মিলান, ইকোনমিক ডিস্ট্রিক্ট অফ মিলান। তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি লাম্পুগনানো বাস স্ট্যান্ড। কিছুটা দূরে আউটস্কার্ট, আমি হেঁটেই যাব, হাঁটতে হাঁটতে যাচ্ছি। গ্যারিবল্ডি সম্বন্ধে যা বলছিলাম, পরে তিনি ফিরে এসে দেশকে অস্ট্রিয়ার হাত থেকে স্বাধীন করেন এবং ইমানুয়েল টুকে রাজা করে তিনি অতি সাধারণ জীবনযাপন করেন। তাই তিনি ইটালির হিরো। আমার তো নেট নেই, শুধু জিপিএস আছে, ফলে ওই পজিশন দেখে এবং মোটামুটি রাস্তার দেখে দেখে চলেছি। বুঝতে পারছি না আরও কতক্ষণ লাগবে এবং এইভাবে যেতে যেতে একেবারে নির্জন জায়গায় চলে এসেছি। এটা পুরোপুরি রেসিডেন্সিয়াল এরিয়া। দেখা যাক আর কতক্ষণ লাগে। ম্যাপ দেখে তো মনে হচ্ছে আর বেশিক্ষণ নেই। এসে পড়েছি লাম্পুগনানো বাস স্ট্যান্ডে। এই যে পেছন দিকে বাস দাঁড়িয়ে আছে, আমি যাব ওই সবুজ রঙের যে বাসগুলো, ফ্লিক্স বাস, ওই বাসের টিকিট কাটা রয়েছে।
এখনো আমার বাস আসেনি, তাই আমি ওয়েট করছি। অন্য কোম্পানিরও বাস রয়েছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফ্লিক্স বাস, পাশে হচ্ছে মেট্রো স্টেশনও রয়েছে, মেট্রো করেও আসা যেত, কিন্তু আমি হেঁটেই এলাম। দেখতে দেখতে একটা অভিজ্ঞতা হলো আমার। হোস্টেল থেকে রামপুগনানো বাস স্ট্যান্ড সানসিরো স্টেডিয়ামের পাশ দিয়েই আসতে হলো। হেঁটে প্রায় 1 ঘন্টা 45 মিনিট লাগলো। আমি অবশ্য বেশ জোরেই হেঁটেছি, তাও এই টাইমটা লাগলো। দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে দেখলাম বিভিন্ন দিকে বাস যাচ্ছে। কোনোটা বুদাপেস্ট, কোনোটা ফ্লোরেন্স, কোনোটা জেনিভা, বিভিন্ন গন্তব্যে বাস যাচ্ছে। এবং ফ্লিক্স বাস দেখলাম বেশ পপুলার এখানে। আমাদের ইন্ডিয়াতেও ফ্লিক্স বাস চলে, আমাদের কলকাতায় চলে না, কিন্তু দিল্লি এবং সাউথ সেকশনগুলোতে চলে। অন্যান্য কোম্পানিরও বাস যাচ্ছে। তরিনো, তরিনোতে যাচ্ছে এই বাসটা। আমার বাস এখনো আসেনি, দাঁড়িয়ে রয়েছি কখন বাস আসে। আমার বাসের টাইমিং ছিল 10:30টায়। এই যে আমার বাস এসে গেছে, এইটা হচ্ছে বাস, আমার বাস। বসার জায়গা মেনলি ওপরেরটায়। ওই এক এক করে এখানে কন্ডাক্টর বলে কিছু নেই, ড্রাইভারই কন্ডাক্টর, সেই সব কিছু করে। টিকিট দেখিয়ে এক এক করে লোক উঠছে। আমি ছোট ন্যাপস্যাকটা সাথে নিয়েছি, আর বড় রুকস্যাকটাকে বাসের পেটে চালান করে দিয়েছি। এইবারে আমার ওঠার পালা। উঠে একদম সামনের সিটটা পেয়েছি। আমি অনেক দিন আগে বুক করেছিলাম, তাই একদম সামনের সিট পেয়েছি। এখান থেকে ছবি তোলা খুব সুবিধে। বাস ছেড়ে দিল, চলেছে বাস টুয়ার্ডস ভেনিস। মিলানকে বিদায় জানানোর সময় এসে গেল। আবার আসবো মিলানে, কেননা আমার ব্যাক ফ্লাইট এখান থেকেই, কিন্তু তখন আর হাতে সময় থাকবে না কিছু দেখার। এই যে হাইওয়ে দিয়ে চলেছে বাস। এখানে অলমোস্ট 8 লেন হাইওয়ে, পাশে সাউন্ড ব্যারিয়ার করা আছে হাইওয়ের পাশ দিয়ে। দুর্দান্ত হাইওয়ে। আশেপাশে যেসব বাড়ি আছে সেই বাড়িতে যেন এই ট্রান্সপোর্টের সাউন্ড না যায়, এই কারণে হাইওয়ের পাশে সাউন্ড ব্যারিয়ার লাগানো আছে। খুব সুন্দর। আর এখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, এখানকার গাড়ি, ট্রাক, বাস যাই যাক না কেন, সব একদম ঝকঝকে নতুনের মতো। কি করে এরা মেনটেন করে কে জানে। আমাদের ওখানে সবকিছু তো এত চকচকে পরিষ্কার থাকে না। এখানে আসার আগে ইটালি সম্বন্ধে বিভিন্ন বইপত্রে বা নেটে আমি কিছু খবর সংগ্রহ করেছি, সেগুলো আপনাদের সাথে যেতে যেতে শেয়ার করে নেব। একটা জায়গা জানতে বুঝতে গেলে তার ইতিহাস জানাটা জরুরি। যা জানা যায় যে খ্রিস্টপূর্ব 700 বছর আগে এই ইটালিতে এট্রুসিয়ানস নামে এক রকমের জাতি ডমিনেট করত। তারা মেনলি যোদ্ধা ছিল, তাদের সম্বন্ধে খুব কমই জানা যায়। 396 খ্রিস্টপূর্বাব্দে রোমান্সরা এট্রুসিয়ানসদের হারিয়ে রোম দখল করে নেয়। এরপরে 264 বিসিতে কার্থেজ এম্পায়ার, যেটা নর্থ আফ্রিকা, স্পেন, সিসিলি, সার্ডেনিয়ায় বিস্তৃত ছিল, তাদের সাথে রোমান সাম্রাজ্যের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। 220 খ্রিস্টপূর্বাব্দে কার্থেজ এম্পায়ার হ্যানিবলকে পাঠায় রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এবং যেটা পিউনিক ওয়ার সেকেন্ড নামে বিখ্যাত ছিল। জিসাস ক্রাইস্ট জন্মের 100 বছর আগে জন্মান জুলিয়াস সিজার, এবং তিনি জিসাস ক্রাইস্ট জন্মের 46 বছর আগে রোমের রাজা হন, এবং অত্যন্ত শক্তিশালী রাজা হিসেবে পরিগণিত হন। কিন্তু মাত্র 2 বছরের মধ্যে 44 বিসিতে উনি ব্রুটাস এবং অন্যান্য কনস্পিরেটরের দ্বারা
অ্যাসাসিনেটেড হন। এরপর সিজারকে যারা মেরেছিল তাদের সাথে সিজারের লেফটেন্যান্ট মার্ক অ্যান্থনি এবং তার নমিনেটেড হেয়ার অক্টেভিয়ানের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। অ্যান্টনি ইজিপ্টের রানী ক্লিওপেট্রার প্রেমে পড়েন, ফলে অক্টেভিয়ান আর অ্যান্টনির মধ্যে শুরু হয় যুদ্ধ এবং আলটিমেটলি অক্টেভিয়ান জেতেন, ইজিপ্ট রোমের আন্ডারে আসে। ওই যে দেখুন সাইনবোর্ডে দেখাচ্ছে বোলোগনা, জেনোয়া ডান দিকে চলে গেল আর সোজা হচ্ছে ভেনিস। আমরা সোজা যাচ্ছি। অক্টেভিয়ান নিজেকে অগাস্টাস নাম দিয়ে রুল করতে শুরু করেন। এই অগাস্টাসের সময় ইটালিতে সমস্ত বড় বড় স্থাপত্য, বিল্ডিং, আর্ট শুরু হয়, এমনকি প্যান্থিয়ান এই সময় তৈরি হয়। সম্ভবত খ্রিস্ট জন্মের 20-25 বছর আগের ঘটনা। ছুটে চলেছি ভেনিসের দিকে। মাঝে মাঝে কিছু ইন্ডাস্ট্রি এবং লোকালয় দেখা যাচ্ছে দুপাশে। তারপরে আবার কাল্টিভেশন ল্যান্ড। এই যে দেখুন পাশে কিছু ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে তৈরি ইন্ডাস্ট্রিগুলো। কোনো বিসদৃশ্য দৃষ্টিকটু ব্যাপার স্যাপার নেই, সুন্দর পরিকল্পনা মাফিক তৈরি। আর মাঝখান দিয়ে চলে গেছে 4 লেন হাইওয়ে। আমরা চলেছি ডান দিকে এগ্রাতে বলে একটা শহরের দিকে রাস্তা চলে গেল। আমরা ছুটে চলেছি হু হু করে। এরপরে যা জানা যায়, খ্রিস্ট জন্মের 80 বছর পরে ভিসুভিয়াস ইরাপ্ট করে এবং পম্পাই নগর ধ্বংস হয়ে যায়। আর খ্রিস্টের জন্মের 300 বছর পরে কনস্টান্টাইন রোমের রাজা হন এবং তিনি প্রথম খ্রিস্টান লিডার ছিলেন রোমের। এরপর যা জানা যায় যে খ্রিস্টের জন্মের 500 বছর পরে জার্মানরা, অর্থাৎ ওই ফ্র্যাঙ্কফুর্ট অঞ্চলের ফ্র্যাঙ্কিশ লোকজন, তারা ইটালি দখল করে নেন এবং তারা দীর্ঘ সময় রুল করেন। পরবর্তীকালে খ্রিস্ট জন্মের 900 বছর পরে নর্থ আফ্রিকার মুসলিমরা রোমের সাউথের সিসিলি দখল করে নেন। 1271 সালে ভেনিসের মার্চেন্ট মার্কো পোলো, তিনি সেন্ট্রাল এশিয়া এবং চায়নার উদ্দেশ্যে যাত্রা করেন। আর 1310 সালে পোপ ক্লিমেন্ট পাঁচ, উনি রোম থেকে পাপাসিটাকে ফ্রান্সে অ্যাভিগনে শিফট করেন এবং সেখানে 70 বছর সেখান থেকেই রুল হয়। এই যে দেখা যাচ্ছে বর্গামো ডান দিকে, দূরে পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে, ওটা আলপসেরই কন্টিনিউয়েশন। বর্গামো এসে গেছে বোঝা যাচ্ছে, কেননা বিভিন্ন স্থাপত্য দেখা যাচ্ছে। বর্গামো মিলানের কাছাকাছি একটা শহর এবং বড় শহর। অনেকে এটাকে সেন্টার করেও নর্থ ইটালি ঘোরেন। ডান দিকে অনেক ইনস্টলেশন দেখা যাচ্ছে, বড় বড় বাড়ি। এখানে একটা মল দেখা যাচ্ছে বড়, ওরিও মল। এই যে দেখুন ডান দিকে ওরিও মল, ওরিও সেন্টার দেখা যাচ্ছে। আর বাদিকে এদের এখানকার এয়ারপোর্ট আছে, এই কারণে এত প্লেন উঠছিল। এই যে দেখুন এখানে এয়ারপোর্ট রয়েছে, কারভাজিও এয়ারপোর্ট, বর্গামো। তার মানে বর্গামো বড় শহর, বিরাট এয়ারপোর্ট। বর্গামোকে পাশে ফেলে আমরা চলেছি। প্রচুর গাড়ি ঠাড়ি দাঁড়িয়ে আছে, তার মানে ব্যস্ত এয়ারপোর্ট এটা। দেখুন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে।
তার মানে অত্যন্ত ব্যস্ত। মিলানের একদম কাছেই এয়ারপোর্টটা। বাদিকে একটা বড় জনপদ দেখা যাচ্ছে, অনেক ঘরবাড়ি দেখা যাচ্ছে এখানে। দেখুন, মোটামুটি বড়ই শহর বোঝা যাচ্ছে। এই হচ্ছে রাস্তার উপরে রেস্টুরেন্ট করা রয়েছে এগুলোতে। তো গাড়ি রেখে এখানে গাড়ির চলা দেখতে দেখতে খাবার টাবার খায়। ভালো চিন্তাধারা। আমরা চলেছি হু হু করে। এই যে পাশে কিছু জনপদ দেখা যাচ্ছে, লোকেদের ঘরবাড়ি রয়েছে দেখতে পাচ্ছি, আর দু প্রান্তে দিগন্ত বিস্তৃত সবুজ কাল্টিভেশন ল্যান্ড। এখানে কি হয়েছে জানি না, এটা কিসের গাছ জানি না, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। দুদিকেই রয়েছে, আর দূরে ঘরবাড়ি। এই যে দেখুন, এক লাইনে গাছগুলো লাগানো, দেখতে খুব সুন্দর লাগছে। আর দূরে পাহাড়, সবুজের সমারোহ। আমরা ভাবি আমাদের দেশটাই বোধহয় সবুজ, কিন্তু তা নয়। ইউরোপ আমাদের থেকে কম সবুজ নয়, হয়তো বেশিই হবে। এরা এনভায়রনমেন্টের ব্যাপারে অত্যন্ত সচেতন এবং সৌন্দর্যবোধও অতুলনীয়। দুদিকেই সাউন্ড ব্যারিয়ার লাগানো রয়েছে। বাদিকে আবার আরেকটা জনপদ দেখা যাচ্ছে, অনেক ঘরবাড়ি রয়েছে দেখতে পাচ্ছি। ওই যে বাদিকে দেখুন, হ্যাঁ, দূরে একটা চার্চ বা ভিলা টাইপের দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। গুগল ম্যাপসে দেখাচ্ছে যে এখন আমরা ব্রেসিয়ার পাস দিয়ে যাচ্ছি। ব্রেসিয়া একটা বেশ বড় শহর, এখানে অনেক লোকজনের বাস দেখতে পাচ্ছি। ইটালির ছোটখাটো শহরগুলো ভীষণ সুন্দর হয়। আবার একটু ইটালির ইতিহাসে ফিরে যাই। দেখা যাচ্ছে 1348 সালে দ্য ব্ল্যাক ডেথ নামে বিখ্যাত বিউবনিক প্লেগ ইটালিকে প্রচণ্ডভাবে এফেক্ট করে, এবং 1452 সালে দ্য গ্রেট পেন্টার লিওনার্দো দা ভিঞ্চি 15 এপ্রিল ভিনসি বলে একটা জায়গা নিয়ার ফ্লোরেন্স জন্মগ্রহণ করে। আমাদের এখন ড্রিঙ্কস ব্রেক 25 মিনিটের জন্য। 50% জায়গায় চলে এসেছি। ড্রিঙ্কস ব্রেকের পর আবার শুরু হলো আমাদের যাত্রা। ফিরে যাই ইটালির ইতিহাসে। 1453 সাল কনস্টান্টিনোপল, অর্থাৎ বর্তমানে টার্কির ইস্তাম্বুল, তুর্কি মুসলিমদের হাতে রোমান সাম্রাজ্যের পতন ঘটে। আর 1506 সালে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, রোমের বিখ্যাত ব্যাসিলিকার তৈরি শুরু হয়। এর ডিজাইন করেছেন দোনাতো বারমান্তে। আর 1508 সালে পোপ জুলিয়াস মাইকেলাঞ্জেলোকে অ্যাপয়েন্ট করেন এর ভেতরে পেন্টিংয়ের জন্য এবং সিস্টিন চ্যাপেলের পেন্টিংয়ের জন্য। 1582 সালে পোপ গ্রেগরি প্রথম জুলিয়ান ক্যালেন্ডার থেকে বর্তমানকালের গ্রেগরিয়ান ক্যালেন্ডার সূচনা করেন। এরপরে চলে আসি 1805 সালে। নেপোলিয়ান রাজা হন, স্পেশালি নর্দার্ন পার্ট অফ ইটালি। নেপোলিয়নের পতনের পর 1814-15 সাল নাগাদ অস্ট্রিয়ান গভর্নমেন্ট আবার ইটালিতে নিজেদের ক্ষমতা রিএস্টাবলিশ করে। 1848 সাল নাগাদ ইটালিয়ানরা অস্ট্রিয়ানদের বিরুদ্ধে রিভোল্ট ঘোষণা করে, স্পেশালি ইন মিলান অ্যান্ড ভেনিস। আর 1860 সালে প্রফেশনাল রিভলিউশনারি গ্যারিবোল্ডি সিসিলি দখল করে নেন, এবং পরবর্তীকালে তিনি কিং ভিক্টোরিও ইমানুয়েলকে ক্ষমতা হস্তান্তর করেন এবং নিজে অতি সাধারণ জীবনযাপন করেন।
তাই উনি ইটালির অবিসংবাদিত একজন নেতা। 1915 সালে ইতালি ওয়ার্ল্ড ওয়ার 1-এ জয়েন করে অ্যালিজের পক্ষে, অ্যান্ড 1919 সালে বেনেতো মুসোলিনি ফ্যাসিস্ট গভর্নমেন্টের ফর্ম করেন। 1929 সালে ক্যাথলিসিজম হচ্ছে ইটালির মেন ধর্ম হিসেবে বিবেচিত হয় এবং ভাটিকান একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হয়। পর 1940 সালে ইটালি ওয়ার্ল্ড ওয়ার 2-তে নাজি জার্মানির সাইডে যুদ্ধে অবতীর্ণ হন এবং গ্রিস আক্রমণ করেন, এবং 1946 সালে ইটালিয়ানসরা ভোট দিয়ে মনার্কি শেষ করে রিপাবলিক তৈরি করেন। বাদিকে আবার একটা জনপদ দেখতে পাচ্ছি, এটা মোস্ট প্রবাবলি ভেরোনার হবে হয়তো, কেননা ভেরোনাটা বাদিকে পড়ার কথা, এবং দেখা যাচ্ছে গুগল ম্যাপসে যে ভেরোনার কাছাকাছি দিয়েই যাচ্ছি, এটা মোস্ট প্রবাবলি ভেরোনাই হবে। ভেরোনা মানে শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটের বিখ্যাত শহর ভেরোনা। এবার আর দেখা হলো না, শুনেছি নাকি খুব রোমান্টিক শহর ভেরোনা। ইটালির অনেক শহরই ভীষণ সুন্দর, ছোটখাটো শহর, সব তো দেখা সম্ভব নয়। এই যে দেখুন বাদিকে সেটেলমেন্ট, এটা ভেরোনার আশেপাশের এক্সটেনশনই হবে হয়তো। ভেরোনা ক্রস করলাম মানে হচ্ছে যে বাদিকে যদি সোজা চলে যাওয়া যায় তাহলে অস্ট্রিয়া ইন্সব্রুক পড়বে। ইন্সব্রুক কিন্তু ভীষণ সুন্দর জায়গা, অস্ট্রিয়ার পরে ওখান থেকে সুইজারল্যান্ড চলে যাওয়া যায়। অনেকটাই এসে গেছি। এরপরে পড়বে ভেনজা, তারপরে পড়বে পাদুয়া, তারপরেই ভেনিস। এবারে ইটালির সোশ্যাল লাইফের ব্যাপারে একটু কথাবার্তা বলা যাক। ইটালির গ্রোয়িং পপুলেশন কিন্তু বেশ ওল্ড, এখানকার বার্থ রেট অত্যন্ত কম, বেশিরভাগ লোকেরই একটা সন্তান, খুব বেশি হলে দুটো সন্তান, এবং পপুলেশন শ্রিঙ্ক করে যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে দেয়ার ইজ নো প্লেস ফর অ্যান ইন্ট্রোভার্ট ইন ইটালি। এরা খুব সোশ্যাল এবং লোকেদের সাথে কথাবার্তা বলতে পছন্দ করে, মিশুকে আলোচনা করতে ভালোবাসে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে চার্চ হচ্ছে একটা প্রভাবশালী অর্গানাইজেশন, কিন্তু অত্যন্ত কম লোক চার্চে যায়। এখানে 2007-এর একটা সার্ভে হয়েছিল, তাতে দেখা যাচ্ছে অনলি 15% লোক মাস অ্যাটেন্ড করে ইটালিতে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইটালির যদি ইকোনমিক ম্যাপিং করা যায় তাহলে দেখা যাবে যে ইটালির নর্থটা অনেক বেশি ওয়েলদি, প্রসপারাস, whereas সাউথটা অনেক বেশি পুয়ার বা নেগলেক্টেড কম্পেয়ার টু নর্থ। ইটালির নর্থে পড়ে হচ্ছে মিলান, তুরিন, ভেরোনা, ভেনিস, ফ্লোরেন্স, এমনকি রোম মোটামুটি মিডিলে পড়ে। আর সাউথে পড়ে হচ্ছে নেপেলস, সিসিলি, এই জায়গাগুলো। আর ইটালির ফ্যাশন তো জগৎ বিখ্যাত, সবাই জানে, এখানে যত বড় বড় ব্র্যান্ড সবই তো ইটালিয়ান ব্র্যান্ড। আর মিলান হচ্ছে এখানে অলমোস্ট ফ্যাশন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা যেতে পারে। এবং এখানে একটা খুব কমন ওয়ার্ড হচ্ছে চে ব্রুতা, অর্থাৎ অত্যন্ত কুৎসিত। কোনো জিনিস ওদের ভালো না লাগলেই ওরা বলে চে ব্রুতা। এখানে আপনি যদি কোনো জায়গায় কোনো জামা কাপড় বা কোনো কিছু কিনতে যান, ওরা আপনাকে সাজেস্ট করবে কোনটা আপনার ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না। হয়তো বলেই দেবে যে আপনার যে ইয়েলো শার্টটা, এটা কাজে যাওয়ার পক্ষে একেবারেই বাজে, তার থেকে বরঞ্চ আপনি অরেঞ্জ শার্ট পরুন। এই ধরনের আর কি, সবাই মানে সৌন্দর্যের ব্যাপারে পরামর্শ দিতে ইচ্ছুক। আর সোশ্যাল লাইফ সম্বন্ধে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে ইটালিয়ানদের লাভ ফর ক্যালসিও। ইয়েস,
ক্যালসিও। ক্যালসিও দ্য ইটালিয়ান ওয়ার্ড অফ ফুটবল। এটা এরা ইংরেজদের কাছ থেকেই শিখেছে। 1900 শতকে যখন ইংরেজ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তুরিন, মিলান এইসব জায়গাতে, জেনোয়া, এইখানে এদের ইন্ডাস্ট্রিতে তাদের ওয়ার্কারদের ফিট রাখার জন্য ফুটবল খেলা প্রচলন করে, এবং সেটাই এদের এখন 1 নম্বর স্পোর্টস হয়ে গেছে। এদের ওই ক্যালসিও বা ফুটবলের প্রতি ভালোবাসা অবিশ্বাস্য। এদের এসি মিলান, ইন্টার মিলান, নেপোলি, রোমা সমস্ত বিখ্যাত বিখ্যাত ক্লাব। এখন ছুটে চলেছি ইটালির গ্রাম, মাঝে মধ্যে আসছে ছোট ছোট শহর, সুন্দর দুদিকে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ। মোটামুটি কাছাকাছি চলে এসেছি বোঝা যাচ্ছে। প্রথমে ভেনজা পড়বে, তারপরে পড়বে পাদুয়া, তারপরে ভেনিস। আমি ভেনিসের অরিজিনাল যে জায়গাটা অর্থাৎ দ্বীপটা, সেখানে প্রথমে যাব না, কেননা আমার হোস্টেল মেনল্যান্ডে। প্রথমে হোস্টেলে যাব, তারপরে হোস্টেলে ফ্রেশ হয়ে তারপরে যাব ভেনিসে। মোস্ট প্রবাবলি ওখান থেকে একটা বাস ধরতে হবে। এই যে উপরে মন্টিবেলো ডান দিকে চলে যাচ্ছে দেখা যাচ্ছে, তার মানেই খুব কাছাকাছি চলে এসেছি। এরপরেই এই যে ডান দিকে মন্টিবেলো চলে গেল, তার মানেই এইবারেই পড়বে ভেনেজিয়া, ভেনজা। ওই যে দেখা যাচ্ছে ভেনজা। ভেনজার রাস্তাটা ডান দিকে চলে গেল। এর কিছু বাদেই পড়বে পাদুয়া। ভেনজাও দেখছি সুন্দর জায়গা। পাহাড়ের ঢালে সুন্দর জায়গা দেখতে পাচ্ছি ভেনজা। এদের সব ছোট ছোট শহরই ভীষণ সুন্দর, এবং এরপরেই আসবে পাদুয়া। সুন্দর প্লাউইং ফিল্ড, ভীষণ সুন্দর দৃশ্য। দুপারেই চোখ জুড়ানো দৃশ্য। এরপরেই পাদুয়া আসবে। ইনফ্যাক্ট পাদুয়াতে চলে এসেছি আমরা। এই হচ্ছে ডান দিকে পাদুয়ার রাস্তা চলে গেল, এদিকেই পাদুয়া। এরপরেই ভেনিস। অলমোস্ট এসে গেছি ভেনিস। পাদুয়াটাও দেখার মতো জায়গা। এই যে আমি ভেনিসের হোস্টেলে চলে এসেছি, একদম বাস স্ট্যান্ডের ঠিক কাছেই ভেনিসের হোস্টেল। ভেনিসের হোস্টেলটা ভীষণ সুন্দর। ইনফ্যাক্ট হোটেলের মতো, স্টার হোটেলের মতো ভীষণ সুন্দর হোস্টেল। লোকালিটিটা রেসিডেন্সিয়াল লোকালিটিতেই, কিন্তু একদম বাস স্ট্যান্ডের কাছেই। এখানে ভেনিস হোস্টেল 9 বেডেড হোস্টেল, কিন্তু আমার বেডটার ওপরে কোনো বেড নেই। হোস্টেল পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকে হোস্টেল। আমার বেডটা জানলার পাড়ে, ভালো বেড, বাথরুমও পরিষ্কার ঝকঝকে একদম, বড় আয়না রয়েছে। এটা প্রায় প্রিভি, প্রিভিটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে। এটা ওয়াশ বেসিন। ভীষণ সুন্দর হোস্টেল ভেনিসের। আর এই জানলা দিয়ে ভেনিসের দৃশ্য। এইবারে এখান থেকে ফ্রেশ হয়ে যাব মেন ভেনিসের দ্রষ্টব্য জায়গা দেখতে। এই হচ্ছে সেই অপূর্ব ভেনিস। পরবর্তী এপিসোডের জন্য তোলা রইল।